পৃষ্ঠা 114। বিশ্বকোষের গোড়ার কথা জল গণ্ডূষ থেকে পড়া হচ্ছে। প্রায় 55-56 বৎসর পূর্বেকার কথা। বীরভূম অনুসন্ধান সমিতির পক্ষে বীরভূমের ইতিহাসের উপকরণ সংগ্রহের কাজে ঘুরিয়া বেড়াইতেছি। তখনকার দিনে লাভপুরের নির্মল শিব বন্দ্যোপাধ্যায়ের খুব নাম। খ্যাতনামা নাট্যকার, প্রসিদ্ধ সাহিত্যিক, ধনী সন্তান, বিনয় মধুর ব্যবহার, সাহিত্যিকগণের বন্ধু। তাহাকে সঙ্গে লইয়া বীরভূমের অন্যতম প্রসিদ্ধ গ্রাম দাঁড়কা, চন্দ্রবিন্দু আকার 0 কয়েকার এবং দাঁড়কার পাশে লাঘোষা গ্রামে গিয়া উপস্থিত হইলাম। দেখিলাম একটি সমাধি ফলকে লেখা আছে ড্যাশ, উদ্ধৃতি শুরু, ও তারা দয়া সিন্ধুর মহার যোগী বিশ্বক্রোশ প্রবর্তক তারি জিয়া চিরং রঙ্গলাল হৃদয়ে বিশ্ববাসিনাম, ডবলদারি উদ্ধৃতি শেষ। রঙ্গলাল মুখোপাধ্যায়, আবির্ভাব 24শে আষাঢ় 1250, গ্রাম রাহুতা, জেলা 24 পরগনা, তিরোভাব 17ই কার্তিক 1316 বঙ্গাব্দ। উদ্ধৃতি শুরু। ঘটস্থ ইয়াদৃশং ব্যোম ঘটে ভগ্নে অপি তাদৃশম দাঁড়ি নষ্টে দেহে তথেবাত্মা সমরূপ বিরাজতে, 2 দাঁড়ি উদ্ধৃতি শেষ। নির্মল শিবের মুখে রঙ্গলাল ডাক্তারের অনেক কথা শুনিলাম। গ্রামের প্রবীণ লোক কয়েকজন তাহার ডাক্তারির বিশেষ সুখ্যাতি করিলেন। শুনিলাম তিনি ভালো লেখক ছিলেন, মুখে মুখে কবিতা বাঁধিতে পারিতেন। নির্মল শিব রঙ্গলালকে বহুবার দেখিয়াছেন। রঙ্গলাল একসময় লাভপুরেও চিকিৎসা করিতে আসিতেন। আমার মনে একটা খটকা লাগিল। আমাদের বীরভূম অনুসন্ধান সমিতির সভাপতি প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয়ই তো বিশ্বকোষের সম্পাদক। কোনোদিন তিনি সে কাজ শেষ করিয়াছেন। এখন আবার হিন্দি বিশ্বকোষ ছাপিতেছেন, সে কাজও প্রায় শেষ হইয়া আসিল। তবে রঙ্গলাল কিরূপে বিশ্বকোষ প্রবর্তক হইলেন? আমি লাভপুরে ফিরিয়া তথা হইতেই কলিকাতার রওনা হইলাম। কলিকাতায় প্রথম হেতমপুর রাজের রিপন স্ট্রিটের বাড়িতে গিয়া উঠিতাম। ইদানিং বিশ্বকোষ প্রেসের উপরতলায় থাকি। নগেন্দ্রনাথকে জিজ্ঞাসা করিয়া জানিলাম রঙ্গলালই বিশ্বকোষের প্রবর্তক। কঙ্কাবতী, খাঁদাভূত প্রভৃতি গ্রন্থের স্বনামধন্য সাহিত্যিক ত্রৈলোক্যনাথ রঙ্গলালের সহোদর ভ্রাতা। ত্রৈলোক্যনাথও তাহাকে এ বিষয়ে বিশেষ সাহায্য করিয়াছিলেন। পৃষ্ঠা 115। নগেন্দ্রনাথ বলিলেন, বঙ্গবাসী কার্যালয় হইতে প্রকাশিত বঙ্গভাষার লেখক গ্রন্থে রঙ্গলাল ও ত্রৈলোক্যনাথের সংক্ষিপ্ত জীবনী চাপানো আছে। বঙ্গভাষার লেখক একখানি সংগ্রহ করিলাম। বঙ্গবাসীর অন্যতম স্বত্বাধিকারী বরদাপ্রসাদ বসুর সঙ্গে বন্ধুত্ব ছিল। বঙ্গবাসী কার্যালয়ে বসিয়া বসিয়া বঙ্গবাসীর পুরনো ফাইল ঘাঁটিলাম। রঙ্গলালের অনেক কবিতা, পাদপুরাণে মুখে মুখে রচিত কবিতা সংগ্রহ করিলাম। আশ্চর্য কবিত্ব শক্তি ছিল রঙ্গলালের। একটা কবিতা দেখিলাম, যতদূর মনে আছে, গোড়ার অক্ষর ধরিয়া পড়িয়া গেলে রাখালের উক্তি, মাঝের অক্ষরের হিসাবে পাওয়া যাইবে জননী যশোদার উক্তি। কবিতাটি শ্রীকৃষ্ণ বিষয়ক, নেহাত ছোটও নহে। কবিতাগুলি কোথায় হারাইয়া গিয়াছে বীরভূম বিবরণ 2য় খণ্ডে গুটি 2 ছাপা আছে। জীবনী সংগ্রহ করিয়া রঙ্গলালের একখানি ছবির জন্য ছুটিলাম রাউতা গ্রামে। শ্যামনগর স্টেশনে নামিয়া রাউতা অনেকখানি পথ। পথের 2 ধারে ঘন বাঁশের বন। দিনেই সূর্যের আলো সাবধানে প্রবেশ করে। গ্রামে গিয়ে বিশেষ কোনো খবর পাওয়া গেল না। রঙ্গলালের পুত্রাদি ছিল না, অপর ভাইদের বংশধর ছিলেন। তাহাদের নিকট এইটুকু জানা গেল, ভবানীপুরের চন্দ্রনাথ চাটুর্যের স্ট্রিটে সুধীরচন্দ্র মুখোপাধ্যায়ের নিকট রঙ্গলালের একখানি তৈলচিত্র আছে। ফিরিতে সন্ধ্যা হইয়া গেল। শ্যামনগর স্টেশনে চিড়া গুড় ছাড়া কোনো খাবার মিলিল না। পরদিন সুধীরচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করিয়া তৈলচিত্রখানি সংগ্রহ করিলাম।
প্রসিদ্ধ চিত্রশিল্পী কে.ভি. সেন তাহা হইতে একখানি ছবি তুলিয়া ব্লক তৈরি করিয়া দিয়াছিলেন। বীরভূম বিবরণ 2য় খণ্ডে রঙ্গলালের ছবি ছাপা আছে। রঙ্গলালের জীবন বৈচিত্র্যপূর্ণ, সংক্ষেপে লিখিতেছি। ইহারা খড়দহ মেলের কুলীন, কামদেব পণ্ডিতের সন্তান। এই বংশ ত্রিকুল থাক নামে পরিচিত। প্রায় 300 বৎসর পূর্বে মুখোপাধ্যায় বংশের একজন পূর্বপুরুষ নাম শ্রীনন্দন মুখোপাধ্যায় পূর্ববঙ্গের এক নীচ কুলোদ্ভবা ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করিয়া সমাজে পতিত হন। কুল কলঙ্কিত হয়। শ্রীনন্দনের এই বিপদে বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মথুরানাথ চট্টোপাধ্যায় তাহার 2 বন্ধু আসিয়া অভয় দান করেন। 3 জনে ত্রিবেণীর ঘাটে গিয়া গঙ্গাজল স্পর্শপূর্বক শপথ গ্রহণ করিলেন। 1. আমাদের এই 3 বংশেই পরস্পরের পুত্রকন্যার বিবাহ কার্য সম্পাদিত হইবে। 2. একান্ত প্রয়োজন ভিন্ন কেহ একটির অধিক বিবাহ করিতে পারিবে না। 3. পুত্রকন্যার বিবাহে অর্থের আদান প্রদান রহিত হইল। পুত্রের বিবাহে কেহ জোড়া ধুতি ও 1 টাকা দক্ষিণার অধিক গ্রহণ করিলে তাহার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ থাকিবে না। রঙ্গলালের কনিষ্ঠ সহোদর ত্রৈলোক্যনাথ কিন্তু 4টি বিবাহ করিয়াছিলেন, অবশ্য বিনা পণে। রাউতায় গিয়া শুনিলাম তখনও তাহারা এই প্রথা মানিয়া চলিতেছেন। রঙ্গলালের পিতার নাম বিশ্বম্ভর মুখোপাধ্যায়, মাতার নাম ভবসুন্দরী দেবী। রঙ্গলালের আরও 5টি সহোদর ছিলেন। সর্বকনিষ্ঠ রাজেন্দ্র 17 বৎসর বয়সে ইহলোক ত্যাগ করেন। পৃষ্ঠা 116। বাল্যকালে রঙ্গলালের লেখাপড়া শিক্ষার কোনো সুযোগ ঘটে নাই। গুরু মহাশয়ের পাঠশালে হাতে খড়ি, তাহার পর গ্রামের ইংরেজি বাংলা বিদ্যালয়ে কিছুদিন অধ্যয়ন করেন। শেষ মানভূম পুরুলিয়ায় খুল্লতাত শশীশেখর বন্দ্যোপাধ্যায়ের নিকটে গিয়া সামান্য ইংরেজি শিক্ষার সুযোগ পাইয়াছিলেন। বিদ্যালয়ের শিক্ষা এই পর্যন্ত, কারণ এই সময় পিতামাতা উভয়ের পরলোক গমনের পর রঙ্গলালকেই সংসারের ভার গ্রহণ করিতে হয়। তাহার প্রথম চাকুরি বালির পশ্চিমস্থিত বালুটি গ্রামের ইংরেজি বাংলা বিদ্যালয়ে। এখানে তিনি ইংরেজি শিক্ষকতা করিতেন। 1270 সালে রঙ্গলাল সাহিত্য ও গণিতের শিক্ষক রূপে চন্দননগরে বদলি হন। এই সময়ে তাহার বিবাহ হয় পত্নী বৈদ্যবাটির লক্ষ্মীনারায়ণ পণ্ডিতের কন্যা, নাম জ্ঞানদা দেবী। বিবাহের পর তিনি উৎকট ম্যালেরিয়ায় আক্রান্ত হন। সৌভাগ্যক্রমে ম্যালেরিয়া সারিল, কিন্তু প্লীহা যকৃতের উপসর্গ তাহার শরীরকে শীর্ণ করিয়া তুলিল। রোগী ভুগিয়া রঙ্গলাল চিকিৎসক বন্ধু রমণচন্দ্র সাধু এবং ডাক্তার আই. হ্যাঙ্গার্ডের নিকট অ্যালোপ্যাথি শিখিলেন। এই সময় কলিকাতার প্রথম এবং প্রসিদ্ধ হোমিওপ্যাথ ডাক্তার রাজেন্দ্রলাল দত্ত বায়ু পরিবর্তনের জন্য চন্দননগরে আসিয়া বাস করেন। খ্যাতনামা হোমিওপ্যাথ বেরিনি সাহেব মাঝে মাঝে রাজেন্দ্র দত্তের বাসায় আসিয়া 2-4 দিন থাকিতেন। রঙ্গলাল ইহাদের নিকট হোমিওপ্যাথি শিখিয়াছিলেন। রঙ্গলালের আর একজন বন্ধু ছিলেন ধন্বন্তরী কল্প কবিরাজ লোকনাথ কবিরঞ্জন। কবিরঞ্জন মহাশয় রঙ্গলালকে আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষা দিয়াছিলেন। চন্দননগর হইতে তিনি ইছাপুর স্কুলের পণ্ডিত নিযুক্ত হইয়া যান, কিন্তু ম্যালেরিয়ার তাড়নায় কলিকাতায় ফিরিয়া যাইতে বাধ্য হন। কলিকাতায় থাকাকালে তিনি টাঁকশালে পয়সা কাটিবার ঘরে এবং পয়সার ছাপ দিবার ঘরে কিছুদিন কাজ করিয়াছিলেন। অতঃপর জ্বরের জ্বালায় তিনি গাজীপুরে জ্যাঠামহাশয় মতিলাল মুখোপাধ্যায়ের বাসায় চলিয়া যান। গাজীপুরে পা দিয়াই জ্বর গেল, প্লীহা যকৃতের উপসর্গ গেল। রঙ্গলাল সম্পূর্ণ সুস্থ হইয়া পুলিশে চাকুরি গ্রহণ করিলেন, কিন্তু সে কার্য পছন্দ হইল না, কাজেই ছাড়িয়া দিলেন। সংসারে তখন অত্যন্ত দুরবস্থা, সংসার আর চলে না। এমন সময় ভগবান মুখ তুলিয়া চাহিলেন। আত্মীয় হরকালী মুখোপাধ্যায়
বীরভূমের স্কুলসমূহের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন। তিনি রঙ্গলালকে বীরভূম জেলার দাঁড়কা গ্রামের ইংরেজি বাংলা বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিযুক্ত করিয়া পাঠাইলেন। রঙ্গলাল তখন গেরুয়া আলখাল্লা পরিতেন, সন্ন্যাসীর বেশ। দাঁড়কা ভালো লাগিল, কিন্তু স্কুলের অবস্থা এবং আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি বাঁকুড়া জেলায় মালিয়ার আর রাজকুমারের গৃহশিক্ষকতা করিতে গেলেন। নানা কারণে সেখানেও থাকিতে পারিলেন না, পুনরায় দাঁড়কায় ফিরিয়া আসিলেন। সেই তাহার সৌভাগ্যের সূচনা। বাংলা 1278 সালে দাঁড়কা এবং চতুষ্পার্শ্ববর্তী গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইবার আশঙ্কা দেখা দিল। রঙ্গলাল শিক্ষকতা ত্যাগ করিয়া চিকিৎসা আরম্ভ করিলেন। এই সময় কুইনাইন আবিষ্কৃত হইয়াছে, কিন্তু দাম অনেক। তিনি দমিলেন না, ধারকর্য করিয়া কুইনাইন কিনিয়া পরিপূর্ণ উদ্যমে চিকিৎসা চালাইতে লাগিলেন এবং 2 হাতে টাকা কুড়াইতে লাগিলেন। রঙ্গলালের কল্পনাতীত অর্থ, তিনি প্রচুর অর্থের অধিকারী হইলেন। পৃষ্ঠা 117। গাজীপুরে অবস্থিতিকালে তিনি সেখানকার জমিদার ও পণ্ডিত ঠাকুরদাস দত্তের নিকট পঞ্চতন্ত্র, হিতোপদেশ, শ্রীমদ্ভাগবত এবং পাণিনির অষ্টাধ্যায়ীর কিছু কিছু অংশ অধ্যয়ন করিয়াছিলেন। রঙ্গলাল ঠাকুর দত্তের নিকট শ্রীমদ্ভাগবতের মল্লিনাথকৃত টিকা দেখিয়াছিলেন। কানপুরে বৃদ্ধ মন্নুলাল শাস্ত্রীর নিকট সংস্কৃত অধ্যয়নকালে তিনি শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানেশ্বরী টিকার সন্ধান পাইয়াছিলেন। কানপুরের নিকটবর্তী ব্রহ্মাবর্তের পণ্ডিত গিরিজা দত্ত শাস্ত্রী, নয়াগাঁয়ের বৃদ্ধ মন্নুলাল ও যুবক মন্নুলাল তাহাকে সিদ্ধান্ত কৌমুদী, বামন জয়াদিত্যের কাশিকা, কাত্যায়ন বড়রুচিকৃত বার্তিক, পতঞ্জলির মহাভাষ্য এবং বিবিধ পুরাণ ও কাব্য নাটকাদি অধ্যয়ন করাইয়াছিলেন। এই বিদ্যানুরাগী রঙ্গলালকে বিশ্বকোষ অভিধান সংকলনের প্রেরণা দান করে। দাঁড়কায় প্রচুর অর্থ সংগ্রহপূর্বক তিনি কলিকাতায় একটি ছাপাখানা করেন। ইহা বাংলা 1290 সালের কথা। কলিকাতায় অনেক লোকসান দিয়া ছাপাখানা তিনি রাউতায় লইয়া গিয়াছিলেন। রাউতা গ্রামেই বিশ্বকোষ প্রকাশ আরম্ভ হয়। অভিধানের প্রথম ভাগ শেষ করিয়া তিনি যখন দ্বিতীয় ভাগ ছাপিতেছিলেন, সেই সময় নগেন্দ্রনাথ বসু আসিয়া বিশ্বকোষের ভার গ্রহণের অভিপ্রায় প্রকাশ করিলে রঙ্গলাল তাহাকে অভিধানের মুদ্রিত খণ্ডগুলি সহ সর্বস্বত্ব দান করেন। বিশ্বকোষের অ অংশ শেষ এবং আ আরম্ভ হইয়াছিল। ইহার অধিকাংশ প্রবন্ধই রঙ্গলালের নিজের রচিত। অভাব প্রবন্ধ নবদ্বীপের প্রসিদ্ধ পণ্ডিত হরিনাথ তর্করত্নের লেখা। অঙ্কুর এবং অনুবীক্ষণের প্রবন্ধ শ্রীশচন্দ্র দত্ত M.A. সংকলন করিয়া দিয়াছিলেন। 2টি প্রবন্ধই রঙ্গলাল নিজ ভাষায় লিখিয়া লইয়াছিলেন। অথর্ব প্রবন্ধের অনেক অংশ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহোদয়ের সংকলিত। অসম্পূর্ণ অংশসহ সমগ্র প্রবন্ধ রঙ্গলালের রচনা। তাহার হরিদাস সাধু পুস্তক কলিকাতায় প্রকাশিত হয়। বর্ধিত 2য় সংস্করণ রাউতায় বাহির হইয়াছিল। রঙ্গলাল রচিত পুস্তকগুলির নাম শরৎ শশী, বিজ্ঞান দর্শক, চিত্ত চৈতন্য উদয় এবং বৈরাগ্য বিপিন বিহার। বর্ধমানের মহারাজাধিরাজ মহাতাপচন্দ্র রঙ্গলালকে কাব্যরত্নাকর উপাধি দিয়াছিলেন। ভূকৈলাসের রাজা সত্যশরণ ঘোষাল মহাশয় মাঝে মাঝে চন্দননগরের বাটিতে আসিয়া বাস করিতেন। রঙ্গলাল যখন চন্দননগরে শিক্ষকতা করিতেন, সেই সময় অবসরকালে তিনি প্রায়ই রাজা বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিতে যাইতেন। রঙ্গলালের তখন কতই বা বয়স। একদিন ঘোষাল মহাশয়ের সভায় কলিকাতা ভবানীপুরের প্রসিদ্ধ কবি গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন। রঙ্গলাল গিয়া যোগদান করিলেন। ঘোষাল মহাশয় পরিচয় করাইয়া দিলেন, ইনি রঙ্গলাল মুখোপাধ্যায়, একজন সুকবি। গোপালচন্দ্র অমনি একটা গান রচনা করিয়া সভাস্থ গায়ককে গাহিতে বলিলেন। গানটির প্রথম ছত্র রাইলো
তোমার কালো কিসে ভালো লাগে, ছিছি রাই তোমার কালো কিসে ভালো লাগে। বঙ্গভাষার লেখক গ্রন্থের সম্পাদক মহাশয় গানটি সংগ্রহ করিতে পারেন নাই। বীরভূম বিবরণ দ্বিতীয় খণ্ড প্রকাশের পর লাঘোষা অঞ্চলের একজন বৃদ্ধ বৈষ্ণব ভিকারীর মুখে একটি গান শুনিয়া সংগ্রহ করিয়া রাখিয়াছিলাম। বৈষ্ণব রঙ্গলালের রচিত প্রতি উত্তর গানটিও গাহিয়াছিলেন। আমার সেই জন্য বিশ্বাস জন্মে সংগৃহীত গানটি গোপাল বন্দ্যোপাধ্যায়ের রচিত গান, পৃষ্ঠা 118। হয়তো রঙ্গলালের নিকট হইতে দুইটি গানই বৈষ্ণব সংগ্রহ করিয়াছিলেন। ঘোষাল মহাশয়ের আদেশে গোপাল বন্দ্যোপাধ্যায় রচিত গানটি গায়ক গাহিলেন। বন্ধনী আমার সংগৃহীত গানটি এইরূপ, বন্ধনী শেষ ড্যাশ উদ্ধৃতি শুরু। রাইলো তোমার কালো কিসে ভালো লাগে, কালো বরণ বাঁকা গড়ন কুলমজালি তার সোহাগে। চম্পক যিনি তোমার বর্ণ তুলনা যার হয় না স্বর্ণ, খুঁজে দেখো তন্ন তন্ন কার লাবণ্য তোমার আগে। শ্যাম কি সখী তোমার তুল্য, কোন গুণে তার এত মূল্য, কি দেখে তোর নয়ন ভুলল মরলি কালোর অনুরাগে। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। ঘোষাল মহাশয় রঙ্গলালকে বলিলেন, আপনাকে এখনই ইহার একটি উত্তর রচনা করিয়া দিতে হইবে। রঙ্গলাল সঙ্গে সঙ্গে গান রচনা করিয়া দিলেন। ড্যাশ উদ্ধৃতি শুরু। কালোর রূপে জগৎ আলো, আমার শ্যামের রূপে জগৎ আলো, সে হয় কুৎসিত কিসে মনে যারে লাগে ভালো। ভালোবাসার অনুরাগে ভালোবাসায় ভালো লাগে, ভালোবাসার ভালো সবাই কালোকে না লাগে কালো। নিয়ে আমার যুগল আঁখি শ্যামের পানে চাহ দেখি, ভালো লাগে কি কালো লাগে আমার চোখে দেখে বলো। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বিশ্বকোষের ভার নগেন্দ্রনাথ বসুকে দিয়া রঙ্গলাল নিশ্চিন্ত চিত্তে লাঘোষায় ফিরিয়া আসিয়া চিকিৎসা কার্যে মনোনিবেশ করেন। তিনি বরাত দিয়া নিজ দেহের উপবেশন উপযোগী ছোটোখাটো একখানি পালকি তৈয়ারি করাইয়াছিলেন। পালকির প্রবেশদ্বারেও একটা বৈশিষ্ট্য ছিল। এই পালকিতে চড়িয়া ডাক্তার রঙ্গলাল গ্রাম হইতে গ্রামান্তরে রোগী দেখিতে যাইতেন। দ্বারকার আশেপাশের 5-7 ক্রোশ দূরের বড় বড় লোকদের বাড়ির তিনি বাঁধা চিকিৎসক ছিলেন। হেতমপুর রাজ রামরঞ্জন চক্রবর্তী দ্বারকায় রায় পরিবারে বিবাহ করিয়াছিলেন। রানী পদ্মসুন্দরী স্বামীপুত্র লইয়া মাঝে মাঝে দ্বারকায় নিজ বাসভবন রামনিকেতনে আসিয়া কিছুদিন থাকিয়া যাইতেন। রঙ্গলালও মাঝে মাঝে হেতমপুর রাজবাড়িতে গিয়া 2-10 দিন কাটাইয়া আসিতেন। রাজপরিবারের সঙ্গে রঙ্গলালের বিশেষ ঘনিষ্ঠতা ছিল। 1279 সালের 14ই আশ্বিন রাজকুমারী ভূপবালা ভয়দীর্ঘ ভূপবালার জন্ম হয়। 1288 সালের 26শে জ্যৈষ্ঠ তারিখে 24 পরগনা গোবরডাঙ্গার জমিদার অন্নদা প্রসাদের তৃতীয় পুত্র জ্ঞানদা প্রসন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে ভূপবালার বিবাহ হইয়াছিল। জ্ঞানদা প্রসন্ন উত্তরকালে সুদক্ষ শিকারী রূপে নাম কিনিয়াছিলেন। ভূপবালা বহুদিন শ্বশুরবাড়ি যান নাই, জ্ঞানদা প্রসন্ন দীর্ঘদিন শ্বশুরবাড়ি আসেন নাই। ইহারই মাঝখানে ভূপবালা পাথরি ব্যাধিতে অসুস্থা হইয়া পড়েন। কলিকাতার ডাক্তারেরা পরীক্ষার পর অস্ত্রচিকিৎসার পরামর্শ দেন। পৃষ্ঠা 119। অস্ত্রচিকিৎসায় বাধা দিয়া রঙ্গলাল বলেন, আমি ঔষধ খাওয়াইয়াই রাজকুমারীকে নিরাময় করিয়া দিব এবং আমার চিকিৎসার পর তাহার গর্ভধারণের ক্ষমতা জন্মিবে। সে বোধ হয় সন 1307 সালের কথা। এই উপলক্ষে রঙ্গলাল কিছুদিন হেতমপুরে আসিয়া অবস্থিতি করেন। তাহার চিকিৎসার পর কলিকাতার ডাক্তারেরা যখন পরীক্ষা করিয়া বলেন রাজকুমারী আরোগ্য লাভ করিয়াছেন, তখন রঙ্গলাল দ্বারকায় ফিরিয়া যান। বাংলা 1312 সাল রাজা রামরঞ্জন সপরিবারে দ্বারকায় আসিয়াছেন। কয়েকদিন পর এক জ্যোতিষী আসিয়া উপস্থিত হইলেন। জ্যোতিষী আপনাকে দ্রাবিড় দেশীয় বলিয়া পরিচয় দিলেন।
তিনি রাজকুমারী ভূপবালাকে দেখিয়াই বলিলেন, ইহার স্বামী নিজ বাড়িতে বহুদিন এখানে আসেন নাই। আমি যজ্ঞ করিয়া পূর্ণাহুতির দিনেই জামাতাকে এখানে আনিয়া দিতে পারি। যজ্ঞ সমাপ্তির 7 দিনের মধ্যেই রাজকুমারী গর্ভবতী হইবেন। রাজকুমার মহিমা নিরঞ্জন সেখানে উপস্থিত ছিলেন। তিনি এবং অপর সকলে কথাটা হাসিয়াই উড়াইয়া দিলেন। কিন্তু রঙ্গলালের সুদৃঢ় সমর্থনে রানী পদ্মসুন্দরী এবং রাজা রামরঞ্জন জ্যোতিষীর প্রস্তাবে সম্মত হইলেন। রঙ্গলাল কাশীধামে একজন পরমহংসের নিকট গায়ত্রী মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। পরে কোনো এক সন্ন্যাসী তাহাকে তারা মন্ত্রে দীক্ষা দান করেন। জ্যোতিষী যজ্ঞের ফর্দ করিয়া দিলেন। বরাত মতো জিনিসপত্র সংগৃহীত হইল। জ্যোতিষী যজ্ঞ আরম্ভ করিলেন। দিবারাত্রির জন্য যজ্ঞক্ষেত্রের চতুর্দিকে সজাগ প্রহরী মোতায়েন রহিল। আশ্চর্যের বিষয়, 2 দিন যজ্ঞের পর 3য় দিনে পূর্ণাহুতির সময় জামাতা জ্ঞানদা প্রসন্ন দাঁড়কায় আসিয়া উপস্থিত হইলেন। সেকালে দাঁড়কায় আসিবার কোনো সুগম পথ ছিল না। যজ্ঞের 2য় দিনে জ্ঞানদা প্রসন্ন হেতমপুর রাজবাড়িতে আসেন। সেখানে কেহ নাই দেখিয়া ম্যানেজারকে বলিয়া হেতমপুর হইতে দাঁড়কা প্রায় 20 ক্রোশ পথ ঘোড়ার গাড়ির ডাক বসাইবার ব্যবস্থা করেন এবং 3য় দিনে সেই ঘোড়ার গাড়িতে দাঁড়কায় আসিয়া উপস্থিত হন। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্য হইয়াছিল। সন্তান সম্ভাবনার পর ভূপবালাকে কলিকাতায় লইয়া যাওয়া হয়। কলিকাতায় 1313 সালের 3রা অগ্রহায়ণ তারিখে ভূপবালা এক কন্যা সন্তান প্রসব করে। দুঃখের বিষয়, রানী পদ্মসুন্দরীর দৌহিত্রী মুখ সন্দর্শনের সৌভাগ্য হয় নাই। ভূপবালার কন্যা প্রসবের 2 দিন পরই 5ই অগ্রহায়ণ মধ্যরাত্রিতে পদ্মসুন্দরীর পরলোক প্রাপ্তি ঘটে। সমধিক দুঃখের বিষয়, কয়েকদিনের ব্যবধানে 19শে অগ্রহায়ণ ভূপবালাও লোকান্তরিতা হন। কন্যা আশালতা তখন 21 দিনের শিশু। পরিব্রাজক শ্রীকৃষ্ণপ্রসন্ন সেন বীরভূমে শুভাগমন করিয়াছিলেন। তাহার ফলে বীরভূমে নানা স্থানে হরিসভা ও ধর্মসভা প্রতিষ্ঠিত হয়। রঙ্গলাল দাঁড়কায় একটি ধর্মসভা স্থাপন করেন। এই সভায় বঙ্কিমচন্দ্রের কৃষ্ণচরিত্রের অত্যন্ত সমাদর হইয়াছিল। দাঁড়কার জমিদার বংশীয় দুর্গাদাস রায় ভালো গান গাহিতে পারিতেন। রঙ্গলালের রচিত গানগুলি তিনি ধর্মসভায় এবং বিভিন্ন মজলিসে গাহিতেন। রঙ্গলাল অসংখ্য গান রচনা করিয়াছিলেন। সেকালের ভিখারীরা এবং শীধল গ্রামের বাজিকরের দল রঙ্গলালের গান গাহিয়া ভিক্ষা করিয়া বেড়াইত। ধর্মসভার জন্য রচিত একটি গান, পৃষ্ঠা 120। উদ্ধৃতি শুরু। অকুলে পরের অর্থ ছিল নাহে ভক্তাধীন, মন প্রাণ বান্ধা দিয়ে চরণে লইনু ঋণ। এধারে উদ্ধার পাব কিংবা চির ঋণী হব, এই চিন্তা করে করে হইলাম বোধহীন। সাধ নাহি হয় চিতে মন প্রাণ ফিরে নিতে, ঋণের দায় বন্দি রব তব পাশে চিরদিন। এই ঋণে না আছে শাস্তি, খাতকের পাতক নাস্তি, রঙ্গলাল তাই ভাবিয়ে পরিশেষে উদাসীন। উদ্ধৃতি শেষ। দাঁড়কার পঞ্চানন রায় এবং মহতাবচন্দ্র রায় রঙ্গলালের সমস্যা পূরণের কবিতাগুলি দ্রুত হস্তে লিখিয়া লইয়া এডুকেশন গেজেটে পাঠাইয়া দিতেন। স্বয়ং ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় রঙ্গলালের কবিতার অনুরাগী ছিলেন। স্কুল পরিদর্শকের চাকুরি লইয়া তিনি দাঁড়কায় আসিয়াছিলেন। তাহার প্রশ্নের পাদপূরণে রঙ্গলাল বহু কবিতা রচনা করেন। বঙ্গভাষার লেখক হইতে 2টি মাত্র কবিতা তুলিয়া দিতেছি। ভূদেবচন্দ্র প্রশ্ন করিলেন, উদ্ধৃতি শুরু, গোদ হয়নি চুলে, উদ্ধৃতি শেষ, দাড়ি। রঙ্গলাল সঙ্গে সঙ্গে বলিয়া যাইতে লাগিলেন, উদ্ধৃতি শুরু, সুন্দরে দেখিয়া যত পুরনারী দলে, নিজ নিজ পতি নিন্দা করিছে সকলে। এক ধ্বনি কহে সই, কি কহিব দুঃখ, বিধাতা আমার প্রতি বড়ই বিমুখ। গোদাপতি বাম বিধি দিলেন আমায়, গোদের ভরেতে মম প্রাণ সদা যায়।
নামে ঝোলে লম্বা গোদ যেন পাঁড় শশা, কানেতে ঝুলিছে গোদ বাবুইয়ের বাসা। চোখে গোদ, দাঁতে গোদ, গোদ গ্রন্থি মূলে, সত্যপীরে সিন্নি মেনে গোদ হয়নি চুলে। তারই উদ্ধৃতি শেষ। ভূদেবচন্দ্র পুনরায় প্রশ্ন করিলেন, ঠোঁট 5 হাতি। রঙ্গলাল উত্তর দিলেন, ড্যাশ উদ্ধৃতি শুরু। বেশ্যার ভাগ্যে জোটে সাচ্চা শাড়ি বেনারসি, স্ত্রীর ভাগ্যে মুখ ছামটা গালি রাশি রাশি। ঢুলির ভাগ্যে শাল দোশালা ছালা ছালা মেলে, ছেলের ভাগ্যে জোটে কানি কাঁদিয়া ককালে। ঠাকুরের ভাগ্যে জোড়া মন্ডা আর ঠাটে কলা, খাজা গজা পোলাও কোপ্তা ইয়ারের বেলা। খ্যামটার ভাগ্যে মণি মতি জোটে নানা জাতি, পুরুতের ভাগ্যে ঘষা পয়সা ঠেঁটি 5 হাতি। উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 121। দ্বারকার পঞ্চানন রায় একদিন প্রশ্ন দিয়াছিলেন, হাতের বাঁশিটি কেন হইল সরল? রঙ্গলাল উত্তর দিলেন, উদ্ধৃতি শুরু। একদিন হাসি হাসি শশীমুখী রাই কহিলেন, শুনো শুনো প্রাণের কানাই, লইয়া বাঁকার হাট ওহে নটরাজ, আগমন করিয়াছ এই ব্রজমাজ। ললাটে অলকা তব বাঁকা ভাবে আঁকা, চরণে নূপুর পর তাও শ্যাম বাঁকা। শিরে শিখি পুচ্ছ চূড়া বাঁকা হয়ে রয়, সকলই তোমার বাঁকা সোজা কিছু নয়। বাঁকা আঁখি বাঁকা ঠাম বাঁকাই সকল, হাতের বাঁশিটি কেন হইল সরল? তারই উদ্ধৃতি শেষ। রঙ্গলাল জীবনান্তে আপনাকে দাহ করিতে নিষেধপূর্বক শবদেহ সমাধি দিবার আদেশ দিয়া গিয়াছিলেন। সমাধি ফলকে লিখিত শ্লোক নিজেই রচনা করিয়া রাখিয়াছিলেন। উদ্যোক্তাগণ মৃত্যুর সন্তারিখ পরে বসাইয়া দিয়াছেন। মৃত্যুর সময় তাহার কয়েক সহস্র টাকাই মজুদ ছিল। রঙ্গলাল দ্বারকার পাশে লাঘোষায় বাস করিতেন। শারদিয়া, আনন্দবাজার, 1367। পড়া চলছে পরের ফাইলে।